ভুয়া সনদ দিয়ে পদোন্নতির আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মকর্তার, কম্পিউটারে দক্ষতা নেই কারোই। পরিমণি দ্বিতীয় তৃতীয় দফা রিমান্ডে বিচারিক আদালতের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট, তদন্ত কর্মকর্তাকে তলব। পদ্মা যমুনা সহ নদ নদীর পানি বাড়ছে, বিপাকে পানিবন্দী কয়েক লাখ মানুষ, বেশ কিছু জেলায় তীব্র নদী ভাঙন। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৪৫ জনের মৃত্যু, নিউ ইয়র্ক, নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি। সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশ নিউজিল্যান্ড লড়াই বিকেলে, ধারাবাহিকতার লক্ষ্য টাইগারদের। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। কম্পিউটার দক্ষতা বিষয়ক ভুয়া সনদ দিয়ে পদোন্নতির আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মকর্তা, যদিও তারা কম্পিউটারের কিছুই জানেন না। এর আগেও অনেক কর্মকর্তা এমন সনদ দিয়ে পদোন্নতি নিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পদোন্নতির জন্য ১ বছরের কম্পিউটার কোর্সের প্রয়োজন হয়। মনির হোসেন, তিনি কম্পিউটারের ১ বছরের কোর্স করে পদোন্নতি নিয়েছেন, কিন্তু কম্পিউটার চালু করে দেখানোর কথা বললেই তিনি উঠে চলে যান। সবকিছু ইনশাল্লাহ পারি। একটু দেখাবেন এখানে তো আমি এই কম্পিউটার তো আমার বাসায় কম্পিউটার একই কম্পিউটার ওগুলো আমি দেখাবো আপনাকে। আমি একটু দেখেন, এই যে এখানে কম্পিউটার আছে, তো আমি জাস্ট একটু দেখতে চাই। আচ্ছা দেখেন, আপনি আসেন, বসেন। আরেক কর্মকর্তা নায়না ফেরদৌস কম্পিউটারের কোর্স করেছেন, কিন্তু তার অফিসে গিয়ে এ বিষয়ে কথা বলার জন্য ফোন দিলে তিনি আর অফিসেই আসেননি। সবাই মিলে আমরা এটা একটা ডিপ্লোমা করছি। কোথায় করেছেন? এই যে শাহবাগে আজিজ সুপার মার্কেট। নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক কর্মকর্তাই কম্পিউটারের সনদ নিয়ে পদোন্নতি নিয়েছেন, তবে তাদের অনেকেই কম্পিউটার চালাতেই পারেন না। নতুন করে পদোন্নতির আবেদন করেছেন শতাধিক কর্মকর্তা, যাদের বেশিরভাগই সনদ নিয়েছেন আজিজ সুপার মার্কেটের কর্মযোগ সংস্থা নামের প্রতিষ্ঠান থেকে। অথচ আজিজ সুপারে এই প্রতিষ্ঠানের ঠিকানায় গিয়ে দেখা গেল কাপড়ের দোকান। বছরখানেক আগেই এই প্রতিষ্ঠান উঠে গেছে। কোনো ক্লাস না নিয়েই সনদ দিত তারা। কর্তৃপক্ষ বলছে, নতুন করে ভুয়া সনদ দিয়ে পদোন্নতির আবেদনগুলো আটকে দেওয়া হয়েছে। এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপাচার্যের। যিনি সার্টিফিকেট গ্রহণ করলাম তিনি, আর অন্যদিকে যারা সার্টিফিকেট প্রদান করলো, দু গ্রুপই সমানভাবে তারা কিন্তু অন্যায় করলো। ভুয়া সনদ দেয়া প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনিক ভবনের অনেক কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ভোগান্তি দেয়া সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে নেওয়া হয় না কখনোই কোনো ব্যবস্থা। শিক্ষার্থীরা বলছেন, এবার জাল সনদের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সেই সঙ্গে নিশ্চিত করতে হবে সকল কর্মকর্তার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় তৃতীয় দফায় রিমান্ড প্রশ্নে 2 বিচারকের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। এছাড়া মামলা তদন্ত কর্মকর্তাকে 15 সেপ্টেম্বর নথি সহ আদালতে তলব করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সারোয়ারের বেঞ্চ এ আদেশ দেন। চিত্রনায়িকা পরিমণিকে 3 দফায় 7 দিনের রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শতপ্রণোদিত রুল চেয়ে হাইকোর্টে এর আগে আবেদন করেন আইন ও সালিশ কেন্দ্র। বৃহস্পতিবার শুনানিতে আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবীরা বলেন, উচ্চ আদালতের রায় অনুসরণ না করে দফায় দফায় রিমান্ড দেওয়া হয়েছে পরিমণিকে। জেল গেটে জিজ্ঞাসাবাদের বিধানও অনুসরণ করা হয়নি। রিমান্ডের ক্ষেত্রে জেল গেটে এনে জিজ্ঞাসাবাদ করা হোক। যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে যেটা করা হয়েছিল যে আপনার সেফ হোমে আইনজীবী এবং ডাক্তারদেরকে সাথে রেখে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এই রকমটা হোক।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে জানান, এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। তদন্তকারী সংস্থা পরিবর্তন হওয়ায় তদন্তের স্বার্থেই বারবার রিমান্ড আবেদন করা হয়। পরে হাইকোর্ট বিচারিক আদালতের 2 বিচারকের কাছে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের ব্যাখ্যা জানতে চেয়েছে। একই সাথে নথিসহ তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। পরিমনির প্রথম রিমান্ডে যে স্টেটমেন্ট এবং দ্বিতীয় রিমান্ডের স্টেটমেন্টের মধ্যে অনেক পার্থক্য ছিল এবং সে অনেক সমাজের অনেক নামি দামি লোককে হিউমিলিয়েট করতে চেষ্টা করেছে। এটা ভেরিফাই করতে যে পুলিশকে তৃতীয়বার রিমান্ডে নিতে হয়েছে। 15/9/2021 তারিখ আইও সাহেবকে এই মামলার কেস ডকেট সহ সশরীরে ডেকেছেন এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সংশ্লিষ্ট মামলার রেকর্ড অনারেবল হাইকোর্টে কমিউনিকেট করতে বলেছে এবং হাইকোর্ট বলেছে যদি তারা সন্তুষ্ট না হতে পারেন তাহলে সশরীরে হয়তো অর্ডার পাসকারী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ডাকবে। আগামী 15 সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। 26 দিন কারাবাসের পর বুধবার মুক্তি মেলে চিত্রনায়িকা পরিমনির। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুককে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বিভাগটির উপসচিব ধনঞ্জয় দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির 25 বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি 2018-এর 45 ধারার বিধান অনুযায়ী তাকে অবসর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে জারির দিন থেকে এই আদেশ কার্যকর হবে। চিত্রনায়িকা পরিমণি সহ মডেল পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে দায়ের মামলাগুলোর তত্ত্বাবধানে ছিলেন ওমর ফারুক। তিনি সিআইডি ঢাকা মেট্রো উত্তরে দায়িত্বরত ছিলেন। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে 13 সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজ সহ স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তার আগে সব শিক্ষক ও শিক্ষার্থীর টিকা নিশ্চিত করা হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রায় 1.5 বছর ধরে আর সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ রয়েছে মেডিকেল কলেজ সহ স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে দেশের চিকিৎসা সেবায় গতি আনতে শিক্ষা কার্যক্রম শুরু করার কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 13 সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজ সহ স্বাস্থ্য খাতের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ মাসের 13 তারিখ থেকে ওনারা ক্লাস শুরু করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয় সহ বাকি প্রতিষ্ঠানগুলো আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তের মাধ্যমে খোলা হবে বলে জানান মন্ত্রী। আর ছাত্র, শিক্ষক ও বয়স্করা টিকা দেওয়ার ক্ষেত্রে পাবেন অগ্রাধিকার। সামনে মিটিং আছে আন্তঃমন্ত্রণালয়, সেই মিটিংয়ে আমাদের ওই শিক্ষা মন্ত্রণালয় থাকবে, আমরা থাকব এবং আরও অন্যান্য মন্ত্রণালয় থাকবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে কখন কিভাবে তারা স্কুল কলেজ খুলবে। মন্ত্রী জানান এই মুহূর্তে সরকারের হাতে আছে 1,22 লাখ ডোজ টিকা। প্রতি মাসে 2 কোটি করে আগামী 3 মাসে 6 কোটি টিকা চীন থেকে আসবে বলে জানান মন্ত্রী। 10.5 কোটি টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে ডিসেম্বরের মধ্যে কেনার কথা রয়েছে বলে জানান তিনি। ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে আমাদের প্ল্যান হলো 1.5 থেকে 2 কোটি লোককে ভ্যাকসিন দেওয়া। আমরা আশা করি ভ্যাকসিন যেভাবে আমরা অর্ডার করেছি এটা পেলে পরে আমাদের জন্য দেওয়া অসুবিধা হবে না। করোনা বিশেষায়িত হাসপাতালগুলোর প্রায় 75% বেড খালি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ডেঙ্গু বাড়ছে কেন? রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে একাদশ জাতীয় সংসদের 14তম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, যেখানেই টিকা পাওয়া যাচ্ছে সেখান থেকেই সংগ্রহ করা হচ্ছে। দেশে টিকার কোনো ঘাটতি নেই। এ সময় প্রধানমন্ত্রী করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সরকারি বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান। নিজ নিজ ঘর ও বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। দেশে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে হলেও এ বিষয়ে শিথিলতা দেখানোর কোনো সুযোগ নেই বলেও জানান সংসদ নেতা। WHO এর কতগুলি নির্দেশনা আছে, সেই নির্দেশনা মেনেই আমরা স্কুলের ছেলে মেয়েদেরকেও টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি, যার জন্য
কিছু ফাইজার টিকা ইতিমধ্যে এসে পৌঁছাচ্ছে, আরও পৌঁছাবে, এবং মডার্নার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আর তাছাড়া অন্যান্য টিকা তো আসছে, আমরা ইতিমধ্যে টাকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে প্রায় 6 কোটি টিকার টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে টিকা দেওয়ার পরেও অনেকের আবার কিন্তু করোনা হয়, কিন্তু সেটা হয়তো ওরকম মারাত্মক হয় না। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো একটু সাবধানে থাকা। দেশে একদিনে আরও ৩,৪36 জনের করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৮৮ জনের, আর শনাক্তের হার 10.40%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে সংক্রমণ আরও কমাতে স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করানোর তাগিদ বিশেষজ্ঞদের। দেশের 791টি ল্যাবে 24 ঘন্টায় 33,025 নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত আরও 3,436 জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,07,116 জনে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.40%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত 24 ঘন্টায় মৃত 88 জনের মধ্যে ঢাকা বিভাগেরই 30 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 27, সিলেটে 10, খুলনায় 7 ও রাজশাহীতে 5 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ নিম্নমুখী হলেও প্রবীণ ও শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বয়োজ্যেষ্ঠ সহ ছাত্ররা যেন টিকা নেয়, তাহলে কিন্তু আমরা সুফল পাবো। না হলে যদি সংক্রমণটা ছড়াতে থাকে, মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে, তাহলে কিন্তু যারা সর্বকনিষ্ঠ তারা টিকা নিয়ে বসে থাকলেও কিন্তু খুব একটা আমাদের জনস্বাস্থ্য পরিস্থিতি উন্নতি হবে না, কারণ টিকা নেওয়ার পরও সংক্রমণ ছড়াচ্ছে। আর বয়োজ্যেষ্ঠরা যদি একেবারেই টিকা না নেওয়া থাকে তারা কি করবে? এদিকে গত 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 5,901 জন। এতে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে 14,37,885 জনে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তথ্য প্রযুক্তি খাতে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ ও উজবেকিস্তান। শিগগিরই এ বিষয়ে সমঝোতা স্মারক সই করতে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন উজবেকিস্তানের প্রধানমন্ত্রীর ডিজিটাল টেকনোলজি উপদেষ্টা। কেবল উজবেকিস্তান নয়, বাংলাদেশের সাফল্য অর্জন নিয়ে দেশে দেশে রোড শো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 11 কোটির বেশি। দৈনন্দিন অনেক কাজকর্ম সহজ করার পাশাপাশি অনেকের আয়ের উৎস এখন ইন্টারনেট মাধ্যম। দিন দিন বাড়ছে দেশের মানুষের প্রযুক্তি নির্ভরতা। অন্যদিকে 3.5 কোটি জনসংখ্যার দেশ উজবেকিস্তান মাথাপিছু আয় সহ অন্যান্য আর্থিক সূচকে এগিয়ে থাকলেও প্রযুক্তির দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে। ভূমির রক্ষণশীলতার নীতির কারণে ইন্টারনেট সুবিধাও সাধারণ মানুষের ব্যবহারযোগ্য থাকে না বেশিরভাগ সময়। প্রযুক্তিগত খাতে উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের পার্থক্য এখন স্পষ্ট। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার নেতৃত্বে তাশখন্দে হাইটেক পার্ক পরিদর্শন করেন এ খাতের বিনিয়োগকারীরা। তুলে ধরা হয় বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে নানা সুবিধার কথা। উজবেকিস্তান চাইলে দেশটিকে প্রযুক্তিগত ক্ষেত্রে সহায়তার কথাও জানালেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। ফলে আমাদের 25 সালের মধ্যে যে টার্গেট $5 বিলিয়ন এক্সপোর্ট করা, সেক্ষেত্রে উজবেকিস্তান আমাদের একটি রপ্তানি গন্তব্য হতে পারে আমাদের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং বিপিও সেক্টরের জন্য। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় বিস্মিত উজবেকিস্তানের প্রধানমন্ত্রীর ডিজিটাল টেকনোলজি বিষয়ক উপদেষ্টা। তিনি জানিয়েছেন দুদেশের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে কমিটি গঠিত হতে যাচ্ছে। শিগগিরই ঢাকায় সই হবে এ সংক্রান্ত সমঝোতা স্মারক। সিআইএস-ভুক্ত দেশ হওয়ার কারণে আমরা বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছি। এ কারণে বহির্বিশ্ব কিংবা অভ্যন্তরীণ সবখানেই সংস্কার কার্যক্রম অব্যাহত আছে। বিনিয়োগকারীদের ব্যবসা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। দেশ পরিচালনায় স্বাধীন ও গণতান্ত্রিক মনোভাব আমাদের এগিয়ে নিচ্ছে, যার ফলাফল 14% রপ্তানি প্রবৃদ্ধি। ইসলামী দেশগুলোকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে। Get some experience from your side how to development IT industry. কর্মসংস্থান তৈরির পাশাপাশি সরকারি বেসরকারি সব সেবা ডিজিটালাইজ করার লক্ষ্য বাংলাদেশ সরকারের। লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ আকর্ষণ মূল লক্ষ্য বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। ওদের যে আইসিটি অ্যাডভাইজার এবং আইসিটি মিনিস্টার, তারা যেভাবে তাদের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে, তারা এবছরেই ভিজিট করতে চান এবং আমরা একটা
আমাদের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা স্বাক্ষর করার ব্যাপারে সম্মত হয়েছি, যেখানে সাইবার সিকিউরিটি, 2 হাইটেক পার্কের বিনিয়োগ অপরচুনিটি তৈরি করা এবং আমাদের 2 দেশের স্টার্টআপদের মধ্যে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ শেষ। এবার 2025 সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাতকে 5 বিলিয়ন মার্কিন ডলারের খাত হিসেবে গড়ে তোলাই সরকারের জন্য মূল চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ পূরণ করতে নতুন নতুন দেশের কাছে বিনিয়োগের প্রস্তাব নিয়ে যাচ্ছে ঢাকা। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তাশখন্দ, উজবেকিস্তান। রাজধানী মিরপুর শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি, অর্থ আত্মসাৎ, দুর্নীতি সহ নানা অভিযোগ উঠেছে। একাডেমিক তথ্য গোপনের অভিযোগ রয়েছে বনানী বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে। এছাড়াও বনশ্রী আইডাল কলেজের অধ্যক্ষের দুর্নীতি অনুসন্ধানে তদন্তে নেমেছে দুদক। মিরপুরের শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ময়েজউদ্দিন নিয়ম বহির্ভূতভাবে স্কুলের টিচার্স রুমে পালন করেন ছাত্রীর জন্মদিন। এই একটাই মাত্র মেয়ে যার জন্মদিন এখানে ঘটা, যেহেতু তার মার সাথে তার অবৈধ একটা সম্পর্ক, সেইটাকে সে একটু গুরুত্ব দিয়েছে। পরিসংখ্যান দেখেন, এই প্রিন্সিপাল আসার পর থেকে আমাদের কলেজের স্টুডেন্ট খালি ধাপে 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 নিচেই নামতেছে। স্বাক্ষর জালিয়াতি করে 6টি দোকান বিক্রি, 65টি পেঁপে গাছ রোপণ করে লাখ টাকা বিল করার মতো অভিযোগ রয়েছে ময়েজউদ্দিনের বিরুদ্ধে। চলতি বছর সিএমএম কোর্টে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। মানে 65টা পেঁপে গাছ লাগানোর জন্য 1,35,000 টাকা ভাউচার করা হয়েছে। আমরা তো অ্যাকাউন্টেন্ট, আমরা তো চাকরি করি। প্রিন্সিপাল যখন সব ভাউচার করে প্রিন্সিপাল সারি করছেন। পরে অবৈধভাবে দোকান করিয়া সে ভাড়া দিয়ে পয়সা আত্মসাৎ করছে, কলেজকে দিচ্ছে না। নিচে গ্যারেজ আছে, গ্যারেজে সে অবৈধভাবে দোকান করে পুরো গ্যারেজ একসময় করছিল। এখনও নমুনা আছে কিছু 2 নম্বর দলিল করিয়া জায়গা যে একটা দোকান বেচছে আপনার এই 3 তলাই। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত শিক্ষক। আমার বিরুদ্ধে না পক্ষ না, আমি কথা বলতে পারছি না, কারণ এটা সিবিআই তদন্ত করতেছে, সিআর মামলা হচ্ছে, বিচারাধীন বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না স্যার। আর তৃতীয় বিভাগে পাশ করে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এনামুল হক পালন করছেন সহকারী অধ্যক্ষের দায়িত্ব, যদিও নিয়োগ বিজ্ঞপ্তিতে চাওয়া হয় দ্বিতীয় বিভাগ। 7 বছরের মতো গ্যাপ দিয়েও কিভাবে এমপিওটা আবার পুনরুজ্জীবিত হলো সেটাও আমার কাছে একটু ভাবিয়েছে। ইংরেজি ওনার পাঠ্য বিষয় না হওয়া সত্ত্বেও কিভাবে আলী আহমেদ স্কুল থেকে অভিজ্ঞতার সার্টিফিকেট ইংরেজি শিক্ষক হিসেবে এনেছেন, আমার আসলে সেটাও আমার কাছে অবাক লেগেছে। তবে এনামুল হকের দাবি নিয়মের বাইরে কিছুই হয়নি। শিক্ষা মন্ত্রণালয় আছে, তাদের পরিষ্কারভাবে এখানে আছে, একটা ম্যানুয়ালে আছে, আমি আর কোনো কথা বলতে আমি রাজি না। শুধু এই 2 জন নয়, বনশ্রী আইডিয়াল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধেও ভর্তি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এরই মধ্যে তদন্তে নেমেছে দুদক। অভিযোগের ভিত্তিতে বিষয়গুলো তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র তীরবর্তী উলিপুর, চিলমারী ও রৌমারী উপজেলার 3 শতাধিক চরের 80,000 মানুষ পানিবন্দী। সেই সাথে রাজারহাট উপজেলার 25টি পয়েন্টে শুরু হয়েছে নদী ভাঙন। সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামের নতুন করে কোন এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং সেক্ষেত্রে দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে কিনা? তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে ধরলা নদীর পানি এখন বিপদসীমার 17 এবং ব্রহ্মপুত্রের পানি কিন্তু বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নতুন নতুন এলাকা প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে। বিশেষ করে নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, রৌমারী এবং রাজীবপুর, এই 5টি উপজেলার বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের একটি বেড়িবাঁধের উপর দিয়ে কিন্তু পানি প্রবেশ করে 5টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ফসলেরা। আমরা কৃষি বিভাগের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে 25,000 হেক্টর জমির ফসল এই মুহূর্তে নিমজ্জিত রয়েছে। এর মধ্যে প্রায় 24,000 হেক্টর জমির ফসলই কিন্তু আমনের ক্ষেত, ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আর পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে ত্রাণ সহায়তার বিষয়টি, ত্রাণ কিন্তু গতকাল থেকে বিভিন্ন ইউনিয়নে বিলি বন্টন শুরু হয়েছে। চালের সাথে অন্যান্য পণ্য মিলে একটি প্যাকেট করে বিভিন্ন ইউনিয়নে দেওয়া হচ্ছে। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলছেন যে পরিমাণ লোক তাদের যে পরিমাণ পরিবার পানিবন্দী রয়েছে তার খুব একটা সামান্য অংশই কিন্তু তারা দিতে পারছেন।
পর্যাপ্ত ত্রাণ তারা পাচ্ছেন না। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যায়ক্রমে সকল বন্যার্ত মানুষকে এই ত্রাণ সহায়তা দেয়া হবে। কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল খালেক। এদিকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও জামালপুরে যমুনা সহ সব নদ নদীর পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি, সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। 3 জেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। বন্যা পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে কি পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছে এবং নতুন করে কোথাও নদী ভাঙন আবার শুরু হয়েছে কিনা, সার্বিক বন্যা পরিস্থিতি জানাবেন আমাদেরকে। টাঙ্গাইলে যে প্রধান নদী রয়েছে যমুনা, বংশাই এবং ধলেশ্বরী, 3টি নদীর পানি কিন্তু প্রতিদিনই বাড়ছে, যে কারণে জেলার নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আর পানি বন্দী বা দুর্গত লোকের সংখ্যা যদি আমরা বলি, এই টাঙ্গাইলে যে যমুনা নদী আছে এই নদীর তীরবর্তী টাঙ্গাইল সদর, কালীহাতি, ভুয়াপুর ও নাগরপুর এবং বাসাইলের নিম্নাঞ্চল প্লাবিত হয়। প্রায় 50,000 মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছে এবং কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী 750 হেক্টর আমন ধানের কিন্তু পানির তলে তলিয়ে গেছে। এর বাইরে 20 হেক্টর সবজি বাগান কিন্তু পানির তলে তলিয়ে গেছে। অর্থাৎ এই জেলায় কিন্তু কৃষিতে ব্যাপক একটা ক্ষতি হওয়ার আশঙ্কা করছে জেলা কৃষি বিভাগ। আর এর বাইরে ভাঙনের যে বিষয়টি, আমরা গত 1 সপ্তাহ আগে কালীহাতি উপজেলা আলীপুর ও বল্লভবাড়িতে ভাঙন দেখেছি। সেই সাথে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপল্লী নামক এলাকাতেও কিন্তু যমুনার ভাঙন হয়েছিল, যদিও গত 2 দিন যাবৎ কিন্তু ভাঙনের কোনো তথ্য আমরা পাইনি। তবে এর বাইরে যেটা হচ্ছে যে টাঙ্গাইলের শহর রক্ষা বাঁধ যেটা আছে সেখানে কিন্তু কিছুটা ভাঙন শুরু হয়েছিল, যদিও এখন আর ভাঙছে না, এমনটি কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল নামক ইউনিয়নে। আমার পিছনে যে মাঠটি দেখা যাচ্ছে, কিছুদিন আগেও এখানে ধানের আবাদ হচ্ছিল, অর্থাৎ এই পানির নিচেই কিন্তু আমন ধান তুলি আছে। তো এখানকার কৃষকের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, যদি এই পানি যদি 2-1 দিনের ভিতরে কমে যায় তাহলে ধানগুলি আবার হবে, কিন্তু যদি 2-1 দিনের ভিতরে যদি পানি না কমে তাহলে ধানগুলো কিন্তু পচে নষ্ট হয়ে যাবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছে। আর ত্রাণের যে বিষয়টি, ভাঙন কবলিত এলাকায় 100 পরিবারের মাঝে আমরা নগদ 5,000 করোড়ের টাকা শুকনো খাবার দিতে দেখেছি। এর বাইরেও তাদেরকে বাড়িঘর করে করা হবে, এমনটি কিন্তু উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে বানভাসী মানুষেরা কিন্তু এখন পর্যন্ত যে ত্রাণ পেয়েছে এমনটি আমরা জানতে পারিনি। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে, বানভাসীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং খুবই স্বল্প সময়ের মাঝে এই বানভাসী মানুষের মাঝে শুকনো খাদ্য শস্য সহ যেসব প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলা তাদেরকে দিয়ে দেবে। তো সবচেয়ে বড় যে কথা হচ্ছে, টাঙ্গাইলের চরাঞ্চলে পানি উঠেছে প্রায় 10-12 দিন, সেখানে কিন্তু বিশুদ্ধ খাবার পানির সংকট তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। দূর দূরান্ত থেকে খাবার পানি আনতে হচ্ছে তাদেরকে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের বন্যার সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মামুনুর রহমান। চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় আটক করা হয়েছে দলটির 7 নেতাকর্মীকে। কয়েকজন আসামি ধরতে গিয়ে বাধার মুখে পড়েছে বলে দাবি পুলিশের। আর বিএনপির দাবি, সমাবেশ পণ্ড করতে বিনা উস্কানিতে হামলা চালানো হয়েছে। সংগঠনের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীতে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। কাজিরদেউরি মোড় থেকে একটি মিছিল সমাবেশস্থলে যাবার পথে পুলিশি বাধায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ বলছে মিছিলটিতে বেশ কয়েকজন পলাতক আসামি ছিল, তাদের ধরতে গেলে বাধা দেন দলীয় কর্মীরা। মিছিলে থাকা অন্যরা ইটপাটকেল নিক্ষেপ করায় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দেখতে পাই যে কিছু পূর্বের মামলার আসামি আছে, তো এই অবস্থা আমরা সিচুয়েশন অবজার্ভ করছিলাম, তখনই ওরা ওই ইটপাটকেল মারা শুরু করে আমাদের। তো আমরা হালকা দাওয়া দিই, এ পর্যন্ত কয়েকজন অ্যারেস্ট আছে। তবে মিছিল থেকে 7 জনকে আটক করা হলেও দলীয় কার্যালয়ের সামনে নির্বিঘ্নেই হয় অনুষ্ঠান। বিএনপির অভিযোগ, কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ তাদের নেতাকর্মীদের বাধা দিয়ে সমাবেশ পণ্ড করার চেষ্টা করেছে। সবাই শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আসছে, তো তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে, কি কারণে বাধা দেওয়া হচ্ছে, আমরা তো অনুমতি আছে আমাদের, সুতরাং সেখানে আশেপাশ থেকে তো মিছিল আসবেই, খণ্ড মিছিল, তো এই মিছিলগুলোতে বাধা দেওয়া হচ্ছে।
আটক হওয়া 7 জনের মধ্যে 2 জন নগরীর পাহাড়তলী ও আকবরশাহ থানা কমিটির নেতৃত্বে রয়েছেন বলে জানিয়েছে বিএনপি। এছাড়া পুলিশের লাঠিচার্জে 3 জন আহত হয়েছেন বলেও দাবি দলটির। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্ত এশীয় হাতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাড়ছে হাতির অস্বাভাবিক মৃত্যু। সবচেয়ে বেশি মৃত্যু বৈদ্যুতিক তারের ফাঁদে ও গুলিতে। সংরক্ষিত বনে জনবসতি অবৈধ বৈদ্যুতিক সংযোগ বাড়ছে। হাতি মানুষ দ্বন্দ্ব। পরিস্থিতি বিবেচনায় পার্বত্য চট্টগ্রামে আন্তঃদেশীয় করিডোর নির্মাণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। 1 আগস্ট কক্সবাজারের রামু খুনিয়াপালংয়ে হত্যা করা হয় এই মা হাতিটিকে। সেদিন ভোররাতে বৈদ্যুতিক ফাঁদে ফেলে হাতিটিকে হত্যার পর নির্মমভাবে খণ্ড বিখণ্ড করে মাটিতে পুঁতে রাখা হয়। অবশ্য এ ঘটনায় বৈদ্যুতিক ফাঁদ পাতা জমির মালিক নজির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত বছরের 6 নভেম্বর কক্সবাজারের চকরিয়া কলাপাড়া বনাঞ্চলে একটি বাচ্চা হাতিকে গুলি করে হত্যা করা হয়। এর 8 দিন পর 14 নভেম্বর রামুর জুমছড়ি বনাঞ্চলে 30 বছর বয়সী একটি হাতির মৃত্যু হয় গুলিতে। পরদিনই দক্ষিণ মিঠাছড়ির খরলিয়াছড়ায় বিদ্যুতের তার ও গুলিতে আরও একটি হাতির মৃত্যু হয়। এছাড়া গত 3 বছরে কক্সবাজার ও আশেপাশের অঞ্চলে অন্তত 16টি হাতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বর্তমান প্রচলিত আইনের আওতায় তো সেখানে ইলেকট্রিক পোল স্থাপনের কথা নয়, করাটাও তো উচিত না। হাতির করিডোরের মধ্যে মানুষের বসতি স্থাপন করা এটা অবৈধভাবে অনেকে জবরদখল করে করেছে, কিন্তু সেই অবৈধ জবরদখলটাকে পাকাপোক্ত করে দেওয়ার জন্য এই এলাকায় রাস্তা নির্মাণ করে দেওয়া, বিদ্যুৎ সংযোগ করে দেওয়া, এরকম বিভিন্ন সংস্থা থেকে এগুলো করছে। হাতি মানুষের দ্বন্দ্ব মেটাতে মিয়ানমার, ভারত ও বাংলাদেশ সীমান্তে 3টি করিডোর নির্মাণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় হাতিসহ সব বন্যপ্রাণীর চলাচলের জন্য এই পথ তৈরি হবে। কাসালং, মাসলং, পাবলাখালী থেকে শুরু করে আপনার মিজোরামের ওই দিক পর্যন্ত। আরেকটি করিডোরের কথা আমরা চিন্তা করছি, মনে করেন কাপ্তাই হয়ে রাঙ্গুনিয়া সহ এই দিক থেকে শুরু করে আপনার কক্সবাজারের দিকে। আরেকটা করিডোরের কথা আমরা এরকম ভাবছি যেটা কুন্দুম সীমান্ত সহ ওই দিক থেকে কক্সবাজার। বন্যহাতির আক্রমণ প্রতিহত করতে সৌরশক্তির বেড়া তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। এমন পদ্ধতিতে হাতি রক্ষায় সফল হয়েছে শ্রীলঙ্কা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে আকাশপথের যোগাযোগ। বৃহস্পতিবার দুপুরে বিমান ভবনে এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, আগামী 4 সেপ্টেম্বর থেকে ফ্লাইট শুরু করা সম্ভব হবে। যদিও এর আগে 2 দফা এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান চলাচলের তারিখ পেছানো হয়। ভারতে করোনার প্রভাব বেড়ে গেলে আকাশ ও স্থলপথের সকল যোগাযোগ বন্ধ রাখা হয়, দেয়া হয় সকল ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা। পরে করোনা সংক্রমণ কিছুটা কমে গেলে ভ্রমণ ছাড়া অন্যান্য ভিসা চালু করে ভারতীয় হাইকমিশন। পরে ভারতের সঙ্গে পুনরায় ফ্লাইট চালু করতে এয়ার বাবল চুক্তি করে 2 দেশ। এই চুক্তির আওতায় কয়েক দফায় ফ্লাইট শুরুর সিদ্ধান্ত নিয়েও নানা জটিলতায় আটকে যায়। 4 সেপ্টেম্বর থেকে নতুন করে ফ্লাইট শুরু করার বিষয়ে আশা প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। আমি কিছুক্ষণ আগে আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব ছিলেন, ওনার সাথে আমার কথা হইল যে সম্ভবত 4 তারিখ থেকে এটা কার্যকর হতেছে। অ্যাডভান্স কোনো কমেন্ট করা ঠিক হবে না, এটা যেভাবে যে শর্ত অনুযায়ী দেওয়া হবে সেইভাবেই এটাই হবে। করোনায় স্বাস্থ্য প্রোটোকলের শর্ত নিয়ে 2 দেশের মধ্যে বেশ কিছু জটিলতা দেখা দেয়। তবে এসব জটিলতা কেটে যাওয়ায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এয়ার বাবলই তো বিশেষ, আমাদের যে স্পেশাল ফ্লাইটগুলো আমরা পরিচালনা করি এটা ইন্ডিয়ার বেলায় একটা এয়ার বাবল এগ্রিমেন্ট, এটাই বিশেষ ফ্লাইট। এয়ার বাবল চুক্তির আওতায় শুধুমাত্র বিশেষ ফ্লাইটের মাধ্যমে 2 দেশে যাতায়াত করা সম্ভব হবে বলেও জানান তিনি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জে হাওরে নৌকা ভ্রমণের সময় নববধূকে ধর্ষণের মামলায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই ঘটনায় বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এ 8 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর স্বামী। গ্রেপ্তার আসামি সোলাইমান, মিঠু ও শুভর বাড়ি মোড়াকড়ি গ্রামে। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানিয়েছেন, বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান চলছে।
গত 25 আগস্ট দুপুরে উপজেলার মোড়াকড়ি গ্রামের ওই নারী স্বামীর সঙ্গে টিক্কাপুরা হাওরে নৌকা ভ্রমণে যান। সেখানে 8 যুবক স্বামীকে মারধর করে ওই নারীকে ধর্ষণ করে। এক পর্যায়ে তাদের ছবি মোবাইলে ধারণ করে 9 লাখ টাকা চাঁদা দাবি করে। এই ঘটনা কাউকে জানালে ভিডিও ভাইরাল করা সহ হত্যার হুমকি দেয় তারা। আদালতে মামলার পর বিচারক তা আমলে নিয়ে লাখাই থানার ওসিকে আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের এই নির্দেশে এফআইআর হওয়ার পরে আমরা প্রত্যাশাই করতে পারি যে এই ভিকটিম এবং এ বাদী ন্যায় বিচার পাবেন এবং বাকি আসামিদেরকে অতি দ্রুত আইন আওতায় নিয়ে আসা হবে। বাকি আসামিদের আমরা অ্যারেস্ট করে ফেলবো এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং আমাদের তদন্ত অনুযায়ী আমরা আসামি গ্রেপ্তার এবং তদন্তের পরবর্তী প্রসেস নিয়ে নেব। লক্ষ্মীপুরে স্বর্ণের কানের দুলের লোভে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রায়পুর উপজেলার সাগরদি গ্রামে ঘটনা ঘটে। হত্যায় অভিযুক্ত প্রতিবেশী রুমা আক্তার ও তার স্বামী ইমরান হোসেনকে আসামি করে হত্যা মামলা করে নিহতের পরিবার। নিহত 7 বছরের শিশু পপি সাহা ওই গ্রামের প্রবাসী নির্মল সাহার মেয়ে। রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানিয়েছেন, গ্রেপ্তার দুজনই জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী রুমা আক্তার কানের দুলের লোভে পপিকে গলা টিপে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখে। খোঁজাখুঁজির পর সন্দেহ হলে বিক্ষুব্ধ গ্রামবাসী রুমা ও তার স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দেয়। ধীরগতিতে চলছে কক্সবাজারের প্রধান সড়কের সংস্কার কাজ। 5 কিলোমিটার সড়কটিতে থানা খণ্ড থাকায় এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না হওয়ায় একটু বৃষ্টিতে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ বেড়েছে শহরবাসীর। সামান্য বৃষ্টিতে সড়কে জমে হাঁটু পানি, প্রায় থাকে জলাবদ্ধতা। তার উপর ভাঙাচোরা সড়ক সংস্কারের কাজে চলছে ধীরগতি। সব মিলিয়ে গেল 8 মাস ধরে চরম ভোগান্তিতে রয়েছেন কক্সবাজার শহরের 2 লাখের বেশি মানুষ। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে 5 কিলোমিটার সড়কের কাজ শুরু হলেও ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ হয়নি এখনও। জলাবদ্ধতার কারণে বন্ধ রাখতে হচ্ছে সড়ক সংলগ্ন অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের যে ব্যবসায়িক ক্ষতি, আজকে 1.5 বছর ধরে লজের মধ্যে আছি, তাই এই রাস্তার সড়কের কারণে গাড়ি আসতে পারতেছে না, মালামাল আনতে পারতেছে না, আমরা সঠিকভাবে যাতায়াত এখানে করতে পারতেছি না। আমার মনে হয় বাংলাদেশের কোনো জায়গায় এরকম বেহাল দশা কোনো সড়কের নেই। সড়কের বিভিন্ন অংশে গর্ত ও খানাখন্দে পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। খুব চরম পর্যায়ে আমরা দুর্ভোগে ভুগছি। বিকল্প সড়ক অবভিয়াসলি খুব দরকার, অবশ্যই দরকার, কেননা একটা মাস্টার প্ল্যান থাকা দরকার, কারণ যেখানে কাজ চলবে সেখানে আবার গাড়িও চলবে, এটা তো হয় না। দেরিতে শুরু করা হলেও নির্দিষ্ট সময়ের আগে নির্মাণ কাজ শেষ হবার আশ্বাস দিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। যে রাস্তা 3 বছরে হয়ে যাওয়ার কথা, সেই রাস্তা আমরা করার চেষ্টা করতেছি 1.5 বছরে। এটা 1.5 বছরের মানে অর্থ 2টা কন্ট্রাক্টরকে দিয়ে 3 বছরের রাস্তাকে আমরা 1.5 বছরে নিয়ে আসছি। 259 কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুন মাসে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। 4 মাস পর নতুন অভিভাবক পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার উপাচার্যের দায়িত্ব পেয়েছেন। অনিয়ম দুর্নীতি রোধ করে দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠের ইমেজ সংকট কাটানোই নতুন উপাচার্যের প্রধান চ্যালেঞ্জ। রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তর বিদ্যাপীঠ, তবে নানা কারণে বছর জুড়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বিশ্ববিদ্যালয়টি। সাবেক ভিসির বিদায়ের পর টানা 4 মাস পদটি শূন্য ছিল। অবশেষে গত রোববার নতুন উপাচার্য হিসেবে 4 বছরের জন্য নিয়োগ পেয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। স্বাভাবিক এবং সুন্দর। শিক্ষকরা বলছেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা একটা বড় চ্যালেঞ্জ। তার চেয়ে বড় চ্যালেঞ্জ বিতর্কিতভাবে 138 জনের সাম্প্রতিক নিয়োগ বিষয়ক জটিলতা মোকাবেলা। সবচাইতে যোগ্য প্রার্থীরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা যেটা মুখ থুবড়ে পড়েছিল সেটা আবার চালু হবে। অন্যান্য নিয়োগগুলো স্বচ্ছতার সঙ্গে হবে। আইনের যে বিধিবিধান, নৈতিকতার যে বিষয়গুলো, সেগুলো মেনে তারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যে ঐতিহ্য, সেই হারানো ঐতিহ্যকে তারা ফিরিয়ে আনার জন্য তারা সর্বদা সচেষ্ট থাকবেন।
নতুন উপাচার্য বলছেন সব সমস্যা মোকাবিলা করে শিক্ষার্থীদের ক্যাম্পাসমুখী করাই তার প্রধান লক্ষ্য। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে সুরক্ষার মধ্যে আমরা আমাদের এই পঠন পাঠন এবং পরীক্ষা এই পদ্ধতিটা এগিয়ে নিয়ে যাবো। একটা জিনিস মনে রাখবেন, এখন আমাদের মূল কাজ হবে বিশ্ববিদ্যালয়কে গতিশীল করা। গত 6 মে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি শূন্য ছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 3 দফা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্ত সড়ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হচ্ছে যান চলাচল, দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রতি বছর বর্ষা এলেই মেঘালয় পাহাড় থেকে পানির তোরে বালুপাথর নেমে আসে সুনামগঞ্জের তাহিরপুরে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। গত মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহে কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে চাঁদপুর ও রজনী লাইনের প্রায় 500 মিটার পাকা সড়ক সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ঝুঁকি নিয়ে সড়ক ব্যবহার করছেন এলাকার লোকজন। শত শত মানুষ চলে বড়সরায় আর সুনামগঞ্জে, মনে করেন মানুষ চলাফেরা একবারে বাদ। এছাড়া পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও বাড়িঘর। বাড়িঘর ভাঙে দিতে থাকা, বালুয়া বিরাট ক্ষতি করতেছে, পাহাড়তে ডলাইয়া জমির সমস্যা, ধান টান সব তলে ফেলাই দিছে। এরপর মনে নেই যে আমরা চলতেও খুব অসুবিধার মধ্যে আছি। অন্যদিকে ঢলের সাথে আসা বালিতে ছড়াগুলো ভরাট হয়ে সংকট বাড়িয়ে তুলেছে। এই অবস্থায় জেলা প্রশাসক জানান, ছড়াগুলো খনন করা হলে কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। অত্যধিক বৃষ্টিপাত হলে পানির সাথে বালু মিশ্রিত মাটি এবং ছোটোখাটো পাথর আসবেই, এটা কোনোভাবে বাধা দিয়ে রাখা যাবে না। তবে নদী, খাল অর্থাৎ ছড়ার সাথে সংযুক্ত যে খাল আছে সেগুলো যদি আমরা খনন করতে পারি তাহলে পানির প্রবাহটা বৃদ্ধি পাবে এবং এই বালু এবং বালু মিশ্রিত মাটি এক জায়গায় জমা হবে না, হয়তো বা আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হবে। পাহাড়ি ঢল থেকে রক্ষায় বালু ভর্তি বস্তা ফেলে বসতভিটা রক্ষার চেষ্টা করছেন এলাকার লোকজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে স্মরণকালের বড় বন্যায় 2 বছরের এক শিশুসহ 46 জনের মৃত্যু হয়েছে, পানিবন্দী অনেকে। এই অবস্থায় নিউ ইয়র্ক, নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, শুধু নিউ ইয়র্ক নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সামর্থ্য পুরো বিশ্বই এখনও অর্জন করতে পারেনি। প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের। ভয়াবহ দাবানল, খরার পর স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী দেশটি। হারিকেন আইডার প্রভাবে দেশটির উত্তর পূর্বাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। নিউ ইয়র্ক, নিউ জার্সিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় 1 ঘন্টায় 8 সেন্টিমিটার বৃষ্টির রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর, যা 1927 সালের পর সর্বোচ্চ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে সাবওয়ে স্টেশন, বাড়িঘর ভেসে যাওয়ার ছবি। এ অবস্থাকে নিউ ইয়র্কের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছেন মেয়র। আকস্মিক বন্যায় শহরটি এক কথায় অচল হয়ে গেছে বলে জানিয়েছেন গভর্নর ক্যাথি হকল। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বাতিল হয়েছে ফ্লাইট, বন্ধ ট্রেন চলাচল। নিউ জার্সির প্যাসিফিক কাউন্টির বেশ কিছু অংশ এখন 8 ফুট পানির নিচে। ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আইডার প্রভাবে যুক্তরাষ্ট্রের প্রায় 11,78,000 মানুষ বিদ্যুৎহীন, তাদের বেশিরভাগই লুইজিয়ানার বাসিন্দা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় 10,500 মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 6,75,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 45,55,000। এ পর্যন্ত আক্রান্ত 21,99,00,000-এরও বেশি। একদিনে সবচেয়ে বেশি 1,565 জন মারা গেছে যুক্তরাষ্ট্রে, সেখানে নতুন শনাক্ত 1,77,000-এর বেশি। মেক্সিকোতে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে 1,177 জন। এদিকে ভারতে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 26%। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছে 45,482 জন। ব্রাজিলে করোনার বিস্তার রোধে বয়স্কদের দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। যুক্তরাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার লক্ষ্যে শিক্ষার্থীদের গণটিকার আওতায় আনা হচ্ছে। এদিকে মিশর স্থানীয়ভাবে টিকা উৎপাদন শুরু করতে যাচ্ছে। অন্যদিকে তাইওয়ানে ফাইজারের 9,30,000 ডোজ পৌঁছেছে। তালেবান শাসনে আফগানিস্তানের উন্নয়ন ও নারী স্বাধীনতা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বিশ্ব নেতারা। তবে বিশেষজ্ঞদের নতুন করে ভাবিয়ে তুলেছে শরণার্থী ইস্যু। তাদের মতে আফগান শরণার্থী নিয়ে নতুন সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব।
সবশেষ সেনা নিয়ে মার্কিন শেষ বিমানটি আকাশে ওড়ার মধ্য দিয়ে আফগানিস্তানে শেষ হয়েছে ২০ বছরের মার্কিন আগ্রাসন। দেশটিতে তালেবানের পাকাপোক্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আফগানিস্তান থেকে মার্কিন সেনা ও তাদের সহযোগী আফগানদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া ছিল বিশৃঙ্খলাপূর্ণ ও রক্তাক্ত। যুক্তরাষ্ট্রের হিসেব মতে মার্কিন সেনা, প্রশাসনিক কর্মকর্তা সহ ১,২০,০০০ আফগান নাগরিককে সরিয়ে নেওয়া হয়। তালেবান আতঙ্কে দেশ ছাড়া হাজারো আফগান শরণার্থী নিয়ে চিন্তিত বিশ্ব। বিশেষজ্ঞদের মতে বিশ্বের বিভিন্ন দেশে বাড়বে আফগান শরণার্থীদের সংখ্যা, যা মনে করিয়ে দেয় ১৯৭৫ সালের ভিয়েতনাম যুদ্ধের কথা। যুদ্ধের পরিণতি হার হলে সেখান থেকে ফেরত আসা কখনোই সম্মানজনক হয় না। কাবুলের আতঙ্কগ্রস্ত অবস্থা আমাদের মনে করিয়ে দেয় ভিয়েতনামের সেই দুঃসহ স্মৃতি। যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে গেলেও তালেবান আতঙ্কে দেশ ছাড়া অব্যাহত থাকবে বলে মত বিশেষজ্ঞদের। তালেবানরা দেশ শাসনে সহনশীল হওয়ার প্রতিশ্রুতি দিলেও ভরসা পাচ্ছে না সাধারণ আফগানরা। তার উপর আর কোনো নাগরিককে দেশ ছাড়তে দেয়া হবে না, তালেবানের এমন বক্তব্য যোগ করেছে বাড়তি উদ্বেগ। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ সিরিজের দ্বিতীয় টি-20 ধারাবাহিকতা রেখে ব্যবধান ২-০ করতে মুখিয়ে বাংলাদেশ। ওপেনিংয়ে উন্নতির লক্ষ্য টাইগারদের। উইনিং কম্বিনেশন ভাঙবে না স্বাগতিকরা। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে পরিবর্তন আনবে নিউজিল্যান্ড। করোনামুক্ত ফিন অ্যালন ফিরতে পারেন একাদশে। মিরপুর হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু বিকেল ৪টায়। ম্যাচের আগের দিন দুপুরে ঝুম বৃষ্টি, টিম হোটেলে দুদল বিশ্রামে। কিন্তু মিরপুর হোম অফ ক্রিকেটে গ্রাউন্ডস কর্মীদের ব্যস্ততা বেড়েছে। শুক্রবারের পূর্বাভাসেও ভালো খবর নেই। দুপুরের দিকে আছে বৃষ্টি শঙ্কা, তাই দেরিতে শুরু কিংবা কার্টেল ওভার ম্যাচের কথাও মাথায় রাখতে হচ্ছে। প্রথম ম্যাচের পর দুদলে দুরকম পরিবেশ। দাপুটে জয়ে নির্ভর বাংলাদেশ, বিপরীতে স্লো স্পিনিং ট্র্যাকের ধাঁধায় আটকে নিউজিল্যান্ড। সমাধানের মন্ত্র খুঁজতে হাতে অল্প সময় অতিথিদের। টি-20তে প্রথমবার কিউই বধে একটাই অস্বস্তি, ওপেনার নাইম লিটনকে নিয়ে। বিশ্বকাপের আগে ওদের ফর্মে থাকা জরুরি, ম্যানেজমেন্টের চাওয়া সেই শুরুটা হোক দ্বিতীয় ম্যাচ থেকেই। সাকিবের দিকে যেন সব আলো। রেকর্ড বুকে দাগ কাটার বড় সুযোগ তার সামনে। ৪ উইকেট পেলেই মালিঙ্গাকে টপকে চূড়ায় উঠবেন টাইগার পোস্টার বয়। সাথে সব ফরম্যাট মিলেই স্পর্শ করবেন ৬০০ উইকেটের মাইলস্টোন। পছন্দের কন্ডিশনে বোলিংয়ে চিন্তা নেই। সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশনে ভালো কিছুর প্রত্যয় সাইফুদ্দিনের। এখানে যদি আমরা ভালো কিছু করে কনফিডেন্সটা নিয়ে যেতে পারি, হয়তো বা এখানকার এক্সপিরিয়েন্স খুব বেশি কাজে আসবে না, বাট আমরা কনফিডেন্সটা যদি নিয়ে যেতে পারি ইনশাল্লাহ, যেহেতু আমরা অনেক প্র্যাকটিসের সুযোগ পাবো ওইখানে, তো আমরা যতটা নিজেকে আরও মানিয়ে নিতে পারবো অ্যাডজাস্ট এবং উইকেটের সাথে, তত আমাদের জন্য ভালো হবে। নিউজিল্যান্ড বুঝে গেছে মিরপুরে সাকিব মুস্তাফিজরা কতটা ভয়ঙ্কর। কঠিন পরীক্ষায় শিষ্যদের সাহস রাখতে বলছেন কিউই কোচ। এই কন্ডিশনে ব্যাটিং খুবই চ্যালেঞ্জিং। উইকেটের চরিত্র বুঝে ব্যাটসম্যানদের মানিয়ে নিতে হবে। বোলাররা সুবিধা নিতে পেরেছে। ব্যাটিং বোলিং এর ভারসাম্য রাখতে পারলে ঘুরে দাঁড়ানো সম্ভব। সিরিজের প্রথম ম্যাচ জিতেই এক লাফে র্যাঙ্কিংয়ের 10 থেকে 7-এ উঠেছে বাংলাদেশ। টি-20তে এটাই টাইগারদের সেরা। অবস্থান আরও উপরে নিতে চাইবে মাহমুদুল্লাহর দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত শনিবার ঘোষণা করবে বিসিবি। নিউজিল্যান্ড সিরিজের 19 সদস্যের মধ্যে বাদ পড়ছেন রুবেল, সৈকত, বিপ্লব এবং তাইজুল। তামিম সরে দাঁড়ানোই টিকে যাচ্ছেন সৌম্য, পেস অ্যাটাকে শরীফুল, মুস্তাফিজ, সাইফুদ্দিনের সঙ্গী তাসকিন। লম্বা বিরতি আর ফিটনেস শঙ্কায় ঝুলেছিল তামিমের বিশ্বকাপ ভাগ্য। সরে দাঁড়িয়ে নিজেই সমাধান দিয়েছেন, তাতে নির্বাচকদের কাজটাও সহজ হয়েছে। বুধবার বিসিবির সভাতেই চূড়ান্ত হয়েছে বিশ্বকাপ স্কোয়াড। এরকমই হবে, মানে যারা খেলছে এই ধরনেরই হবে, মানে একটা দুইটা এদিক সেদিক হতে পারে, বাট মেজরিটি 99% আমি মনে করি এটাই হবে। তামিমের সিদ্ধান্তে সৌম্যকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। বিশ্বকাপের জন্য ওপেনিংয়ে লিটন, নাইম প্রথম পছন্দ। অপশন হয়ে টিকে গেছেন সৌম্য। নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড 19 সদস্যের। এখান থেকেই সেরা 15 যাবে বিশ্বকাপে। তাহলে বাদ পড়ছে কারা? মুস্তাফিজ, শরীফুল, সাইফুদ্দিন আর তাসকিনকে নিয়ে কম্প্যাক্ট পেস অ্যাটাক। সেখানে জায়গা নেই অভিজ্ঞ রুবেলের। তাইজুল, বিপ্লবকে ছেটে ফেলে ছোট হবে স্পিনারদের তালিকা। অলরাউন্ডার কোটা থেকে বাদ পড়বেন মোসাদ্দেক। চূড়ান্ত স্কোয়াডের কম্বিনেশন যেমনটা থাকছে:
9 জেনুইন ব্যাটসম্যান, ভরসা 3 থেকে 6 নম্বর পজিশন, স্কোয়াডে 4 পেসার। সাকিবের নেতৃত্বে অলরাউন্ড অপশনে ঘাটতি নেই। সাইফুদ্দিন মাহেদীকে দিয়ে 4 ওভারের কোটা পূরণ করা সম্ভব। পার্ট টাইমার সৌম্য কিংবা মাহমুদুল্লাহ ব্রেক থ্রু দিতে জানেন। আইসিসি ডেডলাইন 10 সেপ্টেম্বর। এর 6 দিন আগে 4 তারিখ বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বে 28 বছর পর স্পেনের হার, সুইডেনের কাছে 2-1 গোলে হেরেছে লুইস এনরিকের দল। অন্যদিকে প্রত্যাশিত জয় পেয়েছে ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি। স্টকহোমসের ফ্রেন্ডস অ্যারেনায় শুরুতে কার্লোস সোলারের গোলে লিড নেয় স্পেন। এর কিছুক্ষণ পরই আলেকজান্ডার ইজাগের গোলে সমতায় ফেরে সুইডেন। দ্বিতীয়ার্ধে ভিক্টর ক্লাসেনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এদিকে হাঙ্গেরির জালে গোল উৎসব করেছে ইংল্যান্ড। স্টার্লিং কেইনদের সৌজন্যে 4-0 গোলের জয় পেয়েছে থ্রি লায়ন্স। আরেক ম্যাচে টিমো ভের্নার এবং লেরয় সানের গোলে লিখটেনস্টাইনকে হারিয়েছে জার্মানি। তবে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে রুখে দিয়েছে বুলগেরিয়া। ঘরের মাঠে 1-1 গোলে ড্র করেছে রোবের্তো মানচিনির দল। কিরগিজস্তানে শুরু হয়েছে 3 জাতীয় টুর্নামেন্ট। এদিন অনুশীলন না রেখে মাঠে গিয়ে শিষ্যদের নিয়ে উদ্বোধনী ম্যাচ দেখছেন জেমিডে। দুই প্রতিপক্ষের খেলা সম্পর্কে মিলেছে ধারণা। এদিকে জামাল তপুদের উৎসাহ দিতে এখন কিরগিজস্তানে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বিশকেকে টানা 3 দিন অনুশীলনের পর বিরতি। বৃহস্পতিবার জামাল তপুরা বেরিয়েছেন একসাথে, দেখেছে কিরগিজস্তান ফিলিস্তিনের উদ্বোধনী ম্যাচ। 3 জাতির আসরে লাল সবুজের পরীক্ষা 5 তারিখ ফিলিস্তিনের বিপক্ষে। আমরা ফুল টিমই আজকে যাব খেলা দেখতে। ওদের কিভাবে খেলে, কিভাবে প্র্যাকটিস, ওগুলো নিয়ে আমরা আজকে দেখব। আর ওগুলো নিয়ে সামনে যে 2 দিন আছে ওগুলো নিয়ে প্রথম আমাদের কাজ করবে। তো ইনশাল্লাহ আমরা আশা করি ভালো কিছু করব। উৎসাহ দিতে এরই মধ্যে কিরগিজস্তানে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাথে সাধারণ সম্পাদক আর নারী উইংয়ের চেয়ারম্যানও আছেন। তাদের উপস্থিতি দলকে রাখছে উজ্জীবিত। সালাউদ্দিন সাহেবের উপস্থিতি এবং প্রেসিডেন্ট সাহেবের উপস্থিতিটা অত্যন্ত ভালো ভূমিকা রাখবে এবং উৎসাহ বোধ করবে। প্লেয়াররাও এতে উৎসাহিত হবে যে আমাদের প্রেসিডেন্ট আসছে। সাফে চোখ রেখে কিরগিজস্তানের এই টুর্নামেন্টে সঠিক কম্বিনেশনের খোঁজ বাংলাদেশের। সেজন্য নতুনদের পরখ করতে চান জেমিডে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।